মনস্তত্ত্ববিদ আব্রাহাম মাসেলো একটি পিরামিডের আকারে মানুষের চাহিদাগুলির বর্ণনা করেছেন। সবচেয়ে নিচের স্তরে হলো খাওয়া পড়া, বাসযোগ্য পরিবেশ ও জৈবিক চাহিদা। এর উপরের স্তরে দৈহিক, আর্থিক, সামাজিক নিরাপত্তার চাহিদা, যেখানে তাৎক্ষণিক চাহিদার বাইরে ভবিষ্যতের ভাবনাও রয়েছে। এরপরে আসে মানসিক চাহিদাগুলি। তৃতীয় স্তরে আছে ভালোবাসার চাহিদা। চতুর্থ স্তরে সম্মান ও স্বীকৃতির চাহিদা। অর্থাৎ তৃতীয় আর চতুর্থ স্তর অন্যদের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভরশীল। পঞ্চম স্তরটি হলো নিজেকে পূর্ণরূপে পরিস্ফুটিত, বিকশিত করার চাহিদা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটি জীবনবোধের স্তর। প্রথম দুটি স্তর সকলেরই প্রয়োজন। পরবর্তী তিনটি স্তরের মানসিক চাহিদা ব্যক্তিভেদে আলাদা। ভালোবাসা, সম্মান এবং অবশ্যই পরিতৃপ্তি ও পূর্ণতার অর্থ সকলের কাছে আলাদা। পিরামিডের নিম্নতম স্তরে চাহিদা সর্বজনীন। ক্রমশ উপরের স্তরগুলিতে সেই চাহিদা সম্পন্ন লোকের সংখ্যা কমতে থাকে। আত্মহত্যাকে এই চাহিদাগুলির অপরিতৃপ্তির নিরিখে দেখা যেতে পারে। আত্মহত্যা মানে স্বেচ্ছায় জীবন থেকে সরে যাওয়া। জীবন যতক্ষণ অর্থপূর্ণ এবং সুখময়, ততক্ষণ সেখান থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিশেষত যখন প্রকৃতির নিয়মে বাঁচার ইচ্ছাই প্রাণীর আদিমতম বৈশিষ্ট্য, তাহলে কে কেন আত্মহত্যা করে? উত্তর পরিষ্কার, অবশ্যই সে যার কাছে জীবনের আর কোনো মানে নেই, প্রয়োজন নেই। এই মানে নেই বোধের তীব্রতা বেঁচে থাকার দাবিকে ছাপিয়ে যায়। মানে নেই বোধ দুভাবে আসতে পারে। এক, সে ব্যক্তির জীবনের কাছে জীবন এত কষ্টের যে জীবন থেকে সরে যেতে চায়। এগুলি সাধারণত মাসেলোর প্রথম দুটি স্তরের চাহিদার অতৃপ্তি। জীবন তখনই এত কষ্টের হয় যখন আর্থিক অনটন, দুরারোগ্য রোগ, আশাহীন নিরাপত্তায় দৈনন্দিন জীবনচর্চা কঠিন হয়ে পড়ে। দুই, মোটামুটি দৈনন্দিন সুখ এবং নিরাপত্তা থাকা সত্ত্বেও জীবন কারোর কাছে অর্থহীন হয়। এগুলি প্রায়শই তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্তরের চাহিদার অপরিতৃপ্তি। জীবনের অর্থহীনতা একটি মানসিক অবস্থা। খাওয়া পড়ার উপকরণ থাকাই মানুষ নামক মননশীল প্রাণীর জন্য যথেষ্ট নয়। তারপরেও মানুষ খোঁজে আরো কিছু: বিলাস, সৌন্দর্য, ভালোবাসা, যশ, মান, ক্ষমতা, সাফল্য। কেউ খোঁজে সৃজনশীলতা, আত্ম উপলব্ধি। এগুলির কোনো একটি চাহিদা যদি এত তীব্র হয় যে তা না পেলে জীবনের প্রাথমিক তৃপ্তিগুলি আলুনি হয়ে যাচ্ছে, তাহলে সেই মানুষটির কাছে জীবনের মানে থাকে না। উদাহরণ: অপমান, সান্ত্বনাহীন শোক, প্রিয় বিচ্ছেদ, সামাজিক দুর্নাম, নিজের ক্ষমতাকে প্রকাশ করতে না পারা, নিজের চোখে নিজে ছোট হয়ে যাওয়া, উদ্দেশ্যের অপূর্ণতা। এই জৈবিক কষ্ট আর মানসিক অতৃপ্তি মিলেই আমাদের অর্থহীনতা, যাকে সাংখ্যবাদী এবং বৌদ্ধরা বলেন ক্লেশ, যা নাকি সংসারের অস্তিত্বের অঙ্গাঙ্গী অংশ। তাহলে অর্থহীনতা হলেই কি মানুষ আত্মহত্যা করবে? কষ্ট, অর্থহীনতা সবার আছে, কিন্তু তার তীব্রতা একটা সীমা ছাড়ালে তবেই আমরা আত্মহত্যার কথা ভাবি। এই সীমাটি সকলের কাছে এক নয়। আমরা বলি দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালটি কিন্তু ইট কাঠের নয়, আমাদের মনেরই তৈরি। জীবনের সামগ্রিক প্রাপ্তি আর লড়াই করার ক্ষমতা প্রত্যেকের জন্য এই নিজস্ব দেওয়ালটির অবস্থান নির্ধারণ করে। সব ধর্মের আত্মহত্যাকে পাপ বলা হয়েছে, অর্থাৎ দুঃখ থেকে পালিয়ে না গিয়ে প্রতিরোধ করাই প্রকৃতি, সমাজ এবং ধর্ম এক বাক্যে করণীয় বলে মনে করেছে। হতাশার বিরুদ্ধে এই প্রতিরোধই জীবনকে বিকশিত করে। এই প্রতিরোধ বাহ্য অবস্থার পরিবর্তনের চেষ্টা বা সামাজিক মননের বদল ঘটানো হতে পারে। বাইরে বা অন্তরে পাল্টানোর এই নিয়ত প্রচেষ্টার নামই কখনো বিপ্লব, কখনো সান্ত্বনা। শিল্পে, সাহিত্যে, সমাজ সংস্কারে, কর্মক্ষেত্রে বা আধ্যাত্মিকতায় জীবনকে অর্থবহ করে রাখাকে তাই একটা চর্চা বা সাধনা বলা যায়। ভিনসেন্ট ভ্যান গখ 1874 সালে তার ভাই থিওকে একটি চিঠিতে জানিয়েছিলেন তিনি বেশ ভালোই আছেন, একটি সুন্দর গৃহ, প্রিয়জনের স্মৃতি, সর্বোপরি তার আছে প্রকৃতি, কবিতা ও শিল্প। এত সব কি একজন মানুষের জন্য যথেষ্ট নয়? কিন্তু
পরবর্তী বছরগুলিতে ভ্যান গঘ ক্রমশ মানসিক অসুস্থতা ও বিষাদের কাছে আত্মসমর্পণ করতে থাকেন। প্রকৃতি, কাব্য বা ছবি আর তার কাছে যথেষ্ট মূল্যবান মনে হয় না। 1888 সালে হয়তো শিল্পী বন্ধু পল গ্যাগোর সঙ্গে কলহে, হয়তো এলোমেলো প্রেমের ব্যর্থতায়, অথবা নিজের অন্তরের দাহে তিনি নিজের একটি কান কেটে ফেলেন। 1890 সালে তিনি নিজের পেটে গুলি করেন এবং হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুশয্যার পাশে বসে থিও যখন তাকে আসার কথা শোনাচ্ছিলেন, শিল্পী নাকি বলেছিলেন, কিন্তু এই বিষাদ তো কোনোদিনই ফুরাবে না। কিছু কিছু গবেষক অবশ্য ভ্যান গখের আত্মহত্যার তত্ত্ব বিশ্বাস করেন না। তারা মনে করেন এটি হত্যা। এই বিতর্কের সমাধান হয়তো হবে না, তবে ক্রমবর্ধমান বিষাদ, মানসিক অসুস্থতা জনিত হ্যালুসিনেশন, জীবনের অর্থহীনতার বোধ যে ভিনসেন্টকে গ্রাস করেছিল এ বিষয়ে সন্দেহ নেই। যদি তার মৃত্যুকে আত্মহত্যা বলে ধরে নিই, তাহলে ঠিক কি ভেবে তিনি আত্মহত্যা করেন তা বোঝা কঠিন। কারণ মৃত্যুর কিছু আগেই তিনি থিওকে একটি চিঠি লিখেছিলেন, যার মধ্যে ভবিষ্যতের পরিকল্পনার কথাও ছিল। যারা হত্যাতত্ত্বের প্রবক্তা তারা এই আশাব্যঞ্জক চিঠির কথা উল্লেখ করেন। এই বিতর্ক আমাদের বুঝিয়ে দেয় যে দীর্ঘস্থায়ী মানসিক অবসাদের ইতিহাসও আত্মহত্যার নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারে না। আচ্ছা, আমরা কি বলতে পারি যে যার মধ্যে এখনো আশা আছে যে আত্মহত্যা করবে না? কিংবা যে আত্মহত্যা করেছে তার মধ্যে আশার লেশ মাত্র ছিল না? সাধারণ মানুষ মনস্তত্ত্ববিদদের কাছে এই প্রশ্নের উত্তর চাইবে, কিন্তু মানুষ কেন আত্মহত্যা করে কিংবা করে না, এর উত্তর দেওয়া মনস্তত্ত্ববিদদের পক্ষেও শক্ত। যে মানুষটি সফলভাবে আত্মহত্যা করেই ফেলেছে তাকে তো আর আমরা ইন্টারভিউ করতে পারছি না। আর আত্মহত্যা করার আগে যে কারণের কথা কেউ লিখে গেছে সেটি একমাত্র কারণ না হতে পারে। তাই এই বিষয়ে আমাদের সব তত্ত্বই জল্পনা মাত্র। আত্মহত্যার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দাঁড়িয়ে আছে যারা আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাদের ইন্টারভিউ, অথবা আগের থেকেই জানিয়ে যারা আত্মহত্যা করেছে তাদের আত্মহত্যার আগের মানসিক অবস্থা বিশ্লেষণের উপরে। দুটোরই সমস্যা আছে। আত্মহত্যার ব্যর্থতা নানা কারণে হতে পারে। হয়তো মানুষটি আত্মহত্যার পুরোপুরি ইচ্ছা ছিল না, অথবা মৃত্যুর জন্য ঠিক কী প্রয়োজন তার বাস্তব ধারণা ছিল না। হয়তো শেষ মুহূর্তে সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ব্যর্থতাকে মানুষ সহজে স্বীকার করতে পারে না। তাই ব্যর্থ আত্মহত্যার পরের জবানবন্দি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য না হতেও পারে। এছাড়া আমাদের হাতে আছে যাদের মনে কখনো আত্মহত্যার ভাবনা জেগেছে তাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যদিও আত্মহত্যার ভাবনা আর সিদ্ধান্তের মধ্যে অনেকখানি ফাঁক আছে। আর আছে দার্শনিক এবং সাহিত্যিকদের মনন, যুক্তি ও কল্পনার মাধ্যমে আত্মহত্যাকারীর মানসিক অবস্থার বিশ্লেষণ। কিন্তু সেই বিশ্লেষণ আত্মহত্যাকারীর মনের সঠিক প্রতিচ্ছবি কিনা তা আমরা জানি না। আত্মহত্যার আপাত কারণ হিসেবে সাধারণত যে বিষয়গুলি উঠে আসে সেগুলি হলো দুরারোগ্য রোগ, শোক, বিচ্ছেদ, কর্মক্ষেত্র বা পড়াশোনায় ব্যর্থতা, আর্থিক অনটন, অপমান, সামাজিক হেনস্থা, কোনো বিশেষ ইচ্ছার অপূর্ণতা ইত্যাদি। অনেক সময়ই আত্মহত্যার ঘটনা ঘটে গেলে আমাদের মনে হয় এত সামান্য কারণে মানুষটা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। মনে পড়ছে সেই হতভম্ব বাবা মায়ের মুখ যাদের একমাত্র মেয়ে রেজাল্ট আশানুরূপ না হওয়ায় আত্মহত্যা করেছিল। প্রৌঢ় দম্পতি মনস্তত্ত্ববিদদের চেম্বারে বসে অবাক হয়ে বলে চলেছেন, আচ্ছা, আমরা তো ওকে কখনো বলিনি দারুণ রেজাল্ট করতে হবে। মেয়েকে পড়তে বসতে বলেছি বটে কয়েকবার, সেটাও কি অপরাধ? কন্যাহারা দম্পতির মনে হচ্ছিল তাদের সম্পূর্ণ জীবনটাই ভুল হয়ে গেছে। আবার আর্থিক অসাফল্যে কখনো কেউ আত্মহত্যা করে, একই সঙ্গে পরিবারের অন্যদেরও হত্যা করে। মৃত্যুতেও পরিবারের উপর নিয়ন্ত্রণ রাখা কি সর্বনাশা প্রয়াস! আত্মহত্যার বাহ্য কারণগুলি যাই হোক না কেন, শেষ অবধি আত্মহত্যার মুহূর্তের নিকটতম কারণ হলো একটি মানসিক অবস্থা। আত্মহত্যার সিদ্ধান্ত এমন হতে পারে এই মুহূর্তটির চেহারা। মনস্তত্ত্ববিদরা বলেন, আমাদের জীবনের
অন্য সব আবেগের মুহূর্তের মতোই এই মৃত্যু উন্মুখ মুহূর্তের চেহারা এক একজনের জন্য এক এক রকম। মৃত্যু হয়তো জীবন ছাড়া অত্যন্ত, মৃত্যুর ভাবনা ও সিদ্ধান্ত, আত্মহত্যার প্রক্রিয়া পর্যন্ত সবকিছুই তো জীবনের সীমারেখার মধ্যেই রয়েছে। তাই মৃত্যুকে বা আত্মহত্যাকে কি চোখে দেখছি তা নিজের জীবনবোধের উপরেই নির্ভর করবে। এই মুহূর্তটি একটি কল্পনার মুহূর্ত। মৃত্যুর পরে সত্যি কি হবে তা কেউ জানে না। কারোর কাছে একটি মুক্তির কল্পনা, কারো কাছে নিকটজনকে শাস্তি দেবার অথবা রাজনৈতিক বদলার কল্পনা। অনেক আত্মহত্যার পিছনেই থাকে দীর্ঘস্থায়ী চোরা বিষণ্ণতার অসুখ। যে বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটল সেটি আসলে বিষাদের বারুদের স্তূপে আগুন জ্বালানোর দেশলাইটি। বিষণ্ণতা আর আত্মহত্যার সম্পর্ক ঠিক কি? বিষাদের একটি প্রধান বৈশিষ্ট্য হলো আত্মমগ্নতা। বিষণ্ণ ব্যক্তির নিজের দুঃখের সমুদ্রে ডুবে থাকে। আনন্দের অন্য কোনো উৎস অথবা অপরাধের সুখ দুঃখে একাত্মবোধ কোনোটি তার থাকে না। এই মানসিক অবস্থাটিকে এক ধরনের নেতিবাচক আত্মরতি বলা যায়। বিষণ্ণ ব্যক্তির চোখে তার নিজের বর্ণনা কি রকম? মনস্তত্ত্ববিদরা তিনটি প্রধান উপাদান পেয়েছেন: অযোগ্যতার বোধ, নিঃসহায় বোধ আর নৈরাশ্য। আমরা বেঁচে থাকি নিজেদের সম্মান, প্রিয়জনদের ভালোবাসা আর ভবিষ্যতের কল্পনাকে ঘিরে। যদি অনুভব করি আমি সম্মানের যোগ্য নই, কেউ আমার সহায় নয়, আমার ভবিষ্যতে কিছু পাওয়ারও আশা নেই, তাহলে হয়তো জীবনের মানে থাকে না। আশার সঙ্গে বেঁচে থাকার সম্পর্কের কথা হচ্ছিল। বাস্তবে আশার আভাস আর নিজের মনের গভীরে বিষাদ কিন্তু পাশাপাশি থাকতেই পারে। বাস্তববোধ সেখানে কাজ করে না। প্রধান হয়ে ওঠে যুক্তিহীন নৈরাশ্য। যে কোনো মনস্তত্ত্বের বইয়ের থেকে অনেক বেশি স্পষ্টভাবে এই আশা, বিষাদ ও আত্মহত্যার সম্পর্ককে প্রকাশ করে জীবনানন্দের 8 বছর আগের একদিন কবিতার কয়েকটি পংক্তি। জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। এই বিপন্ন বিস্ময়ই বুঝি মানুষের মনের একাত্ম ব্যক্তিগত অবসাদ, বিষাদ, ক্লান্তি। এই বিপন্নতার ভারসাম্য এলোমেলো হয়ে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়, কথা আলোচিত হয়েছিল। অকস্মাৎ দেওয়ালটা ঘিরে এগিয়ে আসে খুব কাছে। রেলিং টপকে অন্যদিকে ডাল খেয়ে যাওয়া মানুষটার তখন ফেরার ইচ্ছে হলেও ফিরতে পারে না। এই তীব্র বেদনার অভিজ্ঞতাটিকে মনস্তত্ত্বে ফেসকি শব্দটি দিয়ে বোঝানো হয়। আত্মহত্যার একটা সামাজিক সংস্কৃতির প্রেক্ষিত থাকে। তৃতীয় বিশ্বে বেকার সমস্যা এবং দারিদ্র্য আত্মহত্যার একটি বড় কারণ। ভারতবর্ষে সাম্প্রতিক কৃষকদের আত্মহত্যা বা কোভিড মহামারীর পরে কর্মচ্যুত শ্রমিকদের আত্মহত্যা এর উদাহরণ। প্রায়শ গৃহবধূদের আত্মহত্যার ঘটনা আমাদের সামনে আসে। আমাদের সমাজে মহিলাদের অনেক সময় মনে হয় যে তারা শ্বশুর বাড়িতে অপমানিত আর নিজেদের বাড়িতে তাদের জায়গা নেই। মানিয়ে নিতে না পারাকে তারা নিজেদের দোষ বলেই শিখে এসেছে চিরকাল। এই হতাশাও তাদের মৃত্যুর সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। প্রথাগত শিক্ষার সঙ্গে আত্মহত্যার সম্পর্কটি জটিল। লেখাপড়ার চাপে বা পরীক্ষার ফল খারাপ হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার বর্তমান সমাজে একটা বড় সমস্যা। পরবর্তী জীবনে যারা শিক্ষিত, ব্যর্থতা বা অপমান তাদেরও কষ্ট দেয় বেশি। তাই অনেক সময় স্বল্প শিক্ষিতদের তুলনায় শিক্ষিতদের মধ্যে আত্মহত্যা বেশি দেখা যায়। একসময় বিভিন্ন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং আত্মহত্যার একটি বড় কারণ হিসাবে উঠে এসেছিল। এখন আইনত র্যাগিং বন্ধ হলেও চোরাপথে নবাগত ছাত্রদের হেনস্থা করার পদ্ধতি টিকে আছে। ভারতবর্ষের বহু জায়গায় জাতপাতের সমস্যার সঙ্গেও এই হেনস্থা জড়িয়ে যায়। ফলে অনেক বুদ্ধিমান ছাত্রছাত্রীরাও আত্মহত্যার পথ বেছে নেয়। সামান্য একটু সহানুভূতি এবং বন্ধুত্ব কিন্তু সহজেই এই জীবনের অপচয়কে নিরোধ করতে পারে।
কে কী পদ্ধতিতে আত্মহত্যা করবে তাও অনেক সময় সামাজিক নিরূপিত হয়। যেমন মহিলাদের বিষ খাওয়ার প্রবণতা বেশি, যার একটি কারণ ঘরোয়া কাজে বিষাক্ত রাসায়নিকের সহজলভ্যতা। ছাত্রছাত্রীদের মধ্যে গলায় দড়ি দেওয়ার প্রবণতা বেশি। আবার কোনো কোনো সংস্কৃতিতে আত্মহত্যাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়, যেমন জাপানে যোদ্ধাদের মধ্যে হারাকিরি করে। অথচ এই মানুষগুলি আপাত দৃষ্টিতে একা নয়, অনেক সময় তাদের পরিবার বা বন্ধুও থাকে। আত্মহত্যাকে একসময় সম্মানের চোখে দেখা হতো। দেখা গেছে শেষ পর্যন্ত যারা আত্মহত্যা করে তাদের একটা বড় অংশ মৃত্যুর আগে 2-1 মাসের মধ্যে পরিবারের কারোর কাছে হালকাভাবে হলেও মৃত্যুর চিন্তার কথা বলে। অনেকে মনস্তত্ত্ববিদদের কাছেও যায়, যদিও সাধারণত আত্মহত্যার ভাবনা সেখানে সরাসরি আলোচনা করে না। তারা যেন তাদের কষ্টের কথা, একাকিত্বের বেদনা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠিক পেরে ওঠে না। তবু তাদের মনে হয় পাশে কেউ নেই। এই একাকিত্বের বোধ হয় সেই মানুষটি ব্যক্তিগত বোধে সত্য, কিন্তু বাস্তবে এখানে একটা বোঝা এবং বোঝানোর ভুল থাকে। তারা যখন বন্ধু বা প্রিয়জনের কাছে নিজের একাকিত্বের কথা বলে, হয়তো কখনো একটু রসিকতার ছলেই কিংবা মনস্তত্ত্ববিদদের কাছে বিষাদের কথা বলে, তখন তাদের আশা থাকে যে সামনের মানুষটি তাদের এই অব্যক্ত যন্ত্রণাটা আন্দাজ করে নেবে, সাহায্যের হাত বাড়াবে। কিন্তু এই আরতি সামনের মানুষটির কাছে ঠিকভাবে পৌঁছায় না। যারা নিজেরাই পৌঁছাতে পারে না, এই না পৌঁছানোর তারা ব্যাখ্যা করে বইয়ের জগতের অবহেলা হিসাবে। ক্রমশ নিজের অস্তিত্ব অর্থহীন হতে থাকে। একসময় এসে পড়ে চরম সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তটি। যেহেতু আত্মহত্যার এই মুহূর্তটি মূল্য অপরিসীম, তাই অনেকভাবে সেই মুহূর্তটি কাটিয়ে দিতে পারলে অনেক ক্ষেত্রে মানুষটিকে বাঁচানো যায়। জীবনের অর্থবহতা আবার তার কাছে ফিরে আসতে পারে। কিন্তু কেউ কেউ থাকে যাদের আত্মহত্যার সিদ্ধান্ত দীর্ঘদিনের ভাবনার ফসল। তার মানে কিন্তু এই নয় যে ভাবনাটি সঠিক। যে ভুল ভাবনা মুহূর্তের জন্য কাজ করে, সেটি দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে। ভাবনা এবং মানুষের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে এই ভুলটিকে ধরতে পারলে আত্মহত্যার নিবারণ সম্ভব। প্রিয়জনের শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক অবস্থাটির উপরেও আমাদের খেয়াল রাখা দরকার, বিশেষত যদি তার বিষাদের ইতিহাস থাকে বা জীবন সম্পর্কে রাগের বিশেষ কারণ ঘটে থাকে। আত্মহত্যা যেহেতু অনেক সময়ই মুহূর্তের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তাই সঠিক ভবিষ্যৎবাণী সম্ভব নয়। কিন্তু আমাদের চেষ্টা হবে মানুষটির ভাবনা আর আবেগের মোড় ফেরানো, যে কোনোভাবে যাতে তার মাথার উপরে ঘুরে বেড়ানো বিষাদের কালো ছায়া একটু দূরে চলে যায়, যাতে সে বেঁচে থাকার মানে খুঁজে পায়, মৃত্যু ছাড়া অন্য সম্ভাবনাগুলি যাচাই করে দেখার সাহস পায়। আত্মহত্যার আগে